আমরা চলন্ত টমটম থেকে লাফ দিয়ে পালানোর কথা ভেবেছি, কিন্তু ওদের কাছে বাইক আছে। দৌড়ে কত দূরে বা যাবো? তাছাড়া কোথায় নিয়ে এলো আমাদের? এখানকার কিছুই তো আমরা চিনি না। 6-9 ভাবতে ভাবতে টমটম ড্রাইভার তার গাড়ি দাঁড় করাই। আমাদের অজানা এক ভয় তখন ঘিরে ধরেছিল। ভয়ে হাত পায়ের কাঁপুনি কল্পনা করার মতো নয়। এখন যদি দৌড় দেই তাহলেও লাভ নেই, পায়ের কাঁপুনি বেশি দূর যেতে দিবে না। বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা 3জন লোক আমাদের দিকে এগিয়ে আসে। দুজনের শরীরে তেমন কিছু নেই। একজন অনেক স্বাস্থ্যবান, দেখতে থাকে এমনিতেও গুন্ডাদের মতোই দেখাচ্ছে। তিনি এসে টমটমের কিনারায় দাঁড়িয়ে আমাদের দিকে একবার তাকাই, এরপর ড্রাইভারকে বলে সামনে আই। ড্রাইভার কিছু জবাব দেয়নি। অন্যদিকে শুকনো 2জন লোক এসে আমাদের গাড়িতে ওঠে। স্বাস্থ্যবান লোকটা বাইকে চড়ে বসে ইশারা করে। টমটম ড্রাইভার আবার গাড়ি চালু করে এগিয়ে যেতে শুরু করে। আমি যতটুকু খেয়াল করেছি, আমাদের সাথে বসা 2জন লোকের হাতে কিছু আছে। টমটম যাচ্ছে সামনে, আর পেছনে ওই লোকটা বাইক নিয়ে আসতেছে। পেছনে থাকা বাইকের আলোতে ওই শুকনো 2জনের হাতে থাকা জিনিসটা দেখতে পাই। গামছা পেঁচিয়ে কিছু একটা রেখেছে। সিম্পল ভাবেই বুঝে যাই এগুলো ধারালো কোনো ছুরি বা চাপাতি হবে। ওদের তাকানোটাও অস্বাভাবিক মনে হচ্ছিল। স্থানের নাম প্রকাশে অনিচ্ছুক, কারণ রয়েছে। আমি আপাতত ভিন্ন নাম ব্যবহার করছি। আচমকা হামিদ বলে ওঠে, ড্রাইভার সাহেব, ম্যাপে দেখলাম আপনি উল্টো দিকে ঢুকে যাচ্ছেন। টেকনাফ থেকে কালীপাড়া যেতে শাম্বা বাজারের ডানে যেতে হয়। আপনি ভুল করে মনে হয় বামে চলে এসেছেন। আরে বদ্দা, ইয়ান শর্টকাট রোড, বেশি কথা কইেন না তো। ড্রাইভারের হুমকি শুনে হামিদ আবার বললেন, কিন্তু ভাই, ম্যাপে তো দেখলাম এইটা শুধু জঙ্গলের দিকে গেছে। হামিদের কথা শুনে এইবার আমাদের সাথে থাকা 2জন লোক রেগে যায়। তাদের মধ্যে একজন ধমক দিয়ে বলে, বেশি কথা কইলে এইখানেই জবাই করে রেখে দিব, চুপচাপ লগে লগে আই। ওনার কথা শুনে হামিদ চুপ হয়ে যায়। এখানে তারা আরো কিছু গালাগালি দিয়েছিল, যেসব আমি বলছি না। কিছুক্ষণ যাবার পর টমটম ড্রাইভার গাড়ি ব্রেক করে। পেছনের বাইকটাও এসে দাঁড়ায়। আমি চারপাশে তাকিয়ে দেখি এখানে কোনো জনবহুল নেই। আমাদের সামনে থাকা 2জন লোক গামছা সরিয়ে সেই কাঙ্ক্ষিত অস্ত্র বের করলেন। এরপর আমাকে আর হামিদকে জোরপূর্বক ভয় দেখিয়ে গাড়ি থেকে নামালেন। স্বাস্থ্যবান লোকটা এসে বলে, টাকা পয়সা যা আছে দিয়ে দে, না দিলেও সমস্যা নেই, তোদের আজকেই শেষ দিন। ওদের কথা শুনে ড্রাইভার বলে, ভাই, খুন না করে এমনি টাকা পয়সা রেখে ছেড়ে দেন। ড্রাইভারের কথা শুনে লোকটা বলে, এরা ঢাকাই আমাল, চিনোসেদের, পরে গর্তে লুকাইলেও বের করে আনবো, প্রচুর বজ্জাতেরা। ওরা ওদের ভাষায় কথাগুলো বলেছে। আরও তর্ক বিতর্ক ছিল, যেসব স্কিপ করছি। কথোপকথনের মধ্যে একটা পুলিশের গাড়ির শব্দ শুনতে পাই আমি, তবে তখনই আমরা গাড়ি দেখতে পাইনি। হামিদ বসা থেকে উঠে সামনের লোকটাকে সজোরে হাত দিয়ে ধাক্কা দেয় আর পা দিয়ে লাথি মেরে দেয়। এরপর আমাকে নিয়ে দৌড় লাগায় উল্টো রাস্তায়। পুলিশের হর্ন শুনে ওরা আর আমাদের পিছু নেয়নি। কয়েক মুহূর্তের মধ্যে আমরা পুলিশের সামনে গিয়ে পড়ি। আমাদের দেখে পুলিশ গাড়ি থেকে নামে। হামিদ ভাই কাঁপা কাঁপা স্বরে সবটা বলে তাদের। কয়েকজন পুলিশ দৌড়ে ওদের ধরতে যায়, কিন্তু সেখানে বাইক আর টমটম ছাড়া কাউকে পাইনি। পুলিশ আমাদের নিয়ে যায় তাদের হেফাজতে। রাত গভীর হয়েছে, তাই সকাল পর্যন্ত থানায় থাকতে হবে। ভোরে তারাই আমাদের কবিরাজের কাছে নিয়ে যাবে বলে প্রতিজ্ঞা করে। কি ভাবছেন, সময় মতো পুলিশ কিভাবে এলো? হামিদের বুদ্ধির প্রশংসা না করলেই নয়। হামিদ যখন ড্রাইভারকে বলেছিল পুরোটা, তখন হামিদ 999-এ কল দিয়ে রাখে। ড্রাইভারকে উদ্দেশ্য করে হামিদ পুরো ঠিকানায় পুলিশকে দিয়ে দেয়। এদিকে আবার ওদের বাজে ভাষা শুনে পুলিশও বুঝে যায় আমরা বিপদে আছি। হামিদ মুখে সব ঠিকানা উল্লেখ করায় পুলিশও চলে আসে। আর পুলিশের গাড়ির আওয়াজ শুনে হামিদও প্রাণ হাতে নিয়ে দৌড় লাগাই। গাড়িতে যদি ধস্তাধস্তি করতো, তবে হয়তো ওদের ধারালো অস্ত্রে আমাদের কিছু হয়ে যেত। পুলিশের উপস্থিতি বুঝে তারা হয়তো ভয়ে আর আক্রমণ করেনি। থানায় পুলিশ ওদের গাড়ি আটক করে। বাইকটা ভাড়া বাইক, আর টমটম চালককে চিহ্নিত করতে পেরেছে। আমরা আইনানুগভাবে যা ব্যবস্থা নেওয়ারটা নিয়েছি। রাত কেটেছে থানাতেই, কিন্তু আমার আর হামিদের জন্য বহু কষ্টে কেটেছে। পুলিশ সদস্য থাকার জন্য যে আলাদা রুম থাকে, আমাদের তেমন একটি রুম দেওয়া হয়েছে। হামিদের হাতে ক্ষত, শুকনো লোকটাকে ধাক্কা দেওয়ার সময় তার হাতে থাকা চাপাটিতে লেগে গিয়েছিল। গুরুতর আঘাত না হলেও চামড়া কেটেছে অনেকটাই। থানা থেকে আমাদের যথাযথ সেবা দিয়েছে। পুলিশকে আমরা যতই খারাপ বলি, সব পুলিশ আসলে খারাপ নয়। 100 জনের মধ্যে অন্তত 10-20 জন আছে যাদের মধ্যে মনুষ্যত্ব রয়েছে। ক্ষত হাত নিয়ে হামিদ ঘুম। আমারও চোখে ঘুম লেগেই আসবে। তখন মনে হলো রুমের দরজায় কেউ ধাক্কা দিয়েছে। বলে রাখা ভালো, এই রুমটাতে শুধুমাত্র একটা খাট, বলতে গেলে একজন মানুষ ঘুমানোর মতো রুম। তবে 2 জন ঘুমালে তেমন একটা সমস্যা হবে না। আমি শুয়েছি কিনারাই, আর হামিদ দেয়াল ঘেঁষে। দরজায় ধাক্কার আওয়াজে আমি চোখ মেলি। ভেবেছি হয়তো থানার কেউ এসেছে কোনো কাজে। ক্লান্ত শরীর নিয়ে উঠে আমি দরজা খুলি, কিন্তু দরজার সামনে কেউ নেই। এইটা পুলিশদের স্থান, অন্তত মস্করা করার মতো যে কেউ নেই তা আমার ভালোই জানা আছে। তাহলে কে ধাক্কা দিল? সে, যার ভয়ে আমি এতদূর ছুটে এলাম, আবার হুট করে দরজা আটকে দিয়েছি। বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। জোর করে বিশ্বাস করাতেও চাই না, তবে দরজা বন্ধ করার পর সে আমাকে বেশি ভয় পাইয়ে দিয়েছে। আমি দরজা বন্ধ করার 2 সেকেন্ডের মধ্যে এত জোরে সে দরজায় ধাক্কা দেয় যেন বাহিরে কোনো বড়সড় বোমা ব্লাস্ট হলো, এবং সেটির প্রভাবে দরজায় আওয়াজ হয়েছে। দরজার শব্দে হামিদও লাফ দিয়ে ওঠে। আমি এত বেশি ভয় পাই যে আমার মুখ থেকে কথাও বের হচ্ছিল না। হামিদ ক্ষত হাত নিয়ে এসে আমাকে জিজ্ঞেস করেছে, কিন্তু আমি বোবার মতো হয়ে গেছিলাম।
এক মুহূর্তের জন্য মনে হলো আমি আমার জবান হারিয়ে ফেললাম হয়তো। অনেক চেষ্টা করেও পারিনি কিছু উচ্চারণ করতে। হামিদ দোয়া দুরুদ পড়তে পড়তে আমাকে ফু দিতে শুরু করে। হামিদ যত দোয়া পড়ে তত আমি হালকা হচ্ছিলাম। 30 সেকেন্ডের মতো চেষ্টা করার পর আমার মুখ থেকে আওয়াজ বের হয়। জানি না আমার কেন হচ্ছিল এমন, ভয়ে এমন হলো নাকি শয়তানটা কিছু করেছিল জানি না। তবে যেটুকু বুঝলাম, আল্লাহর কালেমার উপর আসলে কোনো শক্তি নেই। আমি এতদিন সব করলাম কিন্তু নামাজ পড়ে আল্লাহর কাছে চাইনি, তাই বিপদে পড়ে আল্লাহকে ডাকলেও হয়তো দোয়া কবুল হতো না। গতকাল রাত থেকে সঠিক নিয়মে আছি বলেই দোয়া কাজে লাগলো। ভুল করতে করতে অবশেষে আমি সঠিক উপায় পেয়েছি। হামিদ আমাকে জিজ্ঞেস করে, আমি হামিদকে সবটা বলি। পুরোটা শুনে হামিদ বলে, ঠিক আছে তুই শুয়ে পড়, আমি দোয়া কালাম পড়তেছি। মায়ের পেটের ভাইও হয়তো এত করে না। হামিদের কথায় আমিও ঠিকই ঘুমিয়ে যাই। ফজরের আজানে ঘুম ভাঙলে দেখি হামিদ এখনো বসে বসে ঝিমাচ্ছে, অর্থাৎ সারা রাত আমার পাশেই বসেছিল, ক্ষত নিয়েও ঘুমায়নি। এই মানুষটা এত বেশি করেছে আমার জন্য, যার ঋণ হয়তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। ফজরের নামাজ শেষ করে দুজনে বের হই। ছিনতাইকারী আর থানার মামলার ঘটনা না বলি, ওসব আউট টপিকে চলে যায়। পুলিশ আমাদের কবিরাজের বাড়ি অবধি নিয়ে যাবে বললেও সাম্ভা বাজারে এনে ছেড়ে দেয়। এরপর একটা গাড়ি ঠিক করে দিয়ে আমাদের নিয়ে যেতে বলে। আমরা অবশেষে উপস্থিত হই কবিরাজের বাড়ি। ওনার বাড়ির বিবরণটা দেওয়া উচিত। পাহাড়ি রাস্তার কিনারায় ওনার বাসা। টেকনাফের এই রোড অনেকেই চিনবেন, তবে যারা কোনোদিন যাননি তাদের বোঝানোর ক্ষেত্রে বলবো, সাজেক গিয়েছেন অথবা ফোনে নিশ্চয়ই সাজেকের ভিডিও দেখেছেন। সাজেকের রাস্তাগুলা যেমন বা বান্দরবনের রাস্তাগুলা যেমন, এখানকার রাস্তাগুলাও তেমন। কিন্তু সাজেকের রাস্তার পাশে ঘরবাড়ি কম, আর এখানের রাস্তার পাশে সবটাই বসত বাড়ি। পাহাড় কেটে অনেক পাহাড়িরা বসবাস করে। হিন্দু বাড়িতে ঢুকার পর কবিরাজের নাম বলি আমরা। আমাদের নিয়ে আসা ড্রাইভার নিজেই আমাদের কবিরাজের বাড়ি এনে ঢুকাই। সে আমাদের আবার নিয়ে যাবে, তাই চলে যায়নি। বাড়িতে প্রবেশ করার পর এক মহিলা আমাদের ডাকেন। ওনার থেকে জানতে পারি কবিরাজ একটু বাজারে গেছে, চলে আসবে। ততক্ষণ আমরা যেন অপেক্ষা করি। কবিরাজের ঘরে বসেই আমরা অপেক্ষা করতে থাকি। প্রায় 20 মিনিট পর কবিরাজ বাড়িতে আসেন। কবিরাজ এসে বলেন, নমস্কার, আপনাদের কথা আমাকে হুজুর বলেছেন। দেখলেন তো এখানে নেটওয়ার্ক নেই, তাই আমি ফোন চালাতে পারি না। বাজারে গিয়েই সবার সাথে আলোচনা করি। রাফি ভাইকে আপনি? কবিরাজ আমার দিকে তাকিয়ে বললেন। আমি হ্যাঁ সূচক মাথা নাড়াই। তিনি আমাকে বললেন, 2 কেজি গম আর একটা কালো ছাগল লাগবে। অন্যান্য জিনিসপত্র আমার ঘরেই আছে, আপনি চাইলে আমি বাজার থেকে নিয়ে আসতে পারি, আর না হলে ড্রাইভারকে দিন। কথা অনুযায়ী বুঝলাম ড্রাইভারকে কবিরাজ আগে থেকেই চিনেন। কবিরাজের গিন্নি ড্রাইভারের সাথে বেশ রসিকতার সাথেই কথা বলছিল, তাই বিশ্বাসের উপর হামিদ ড্রাইভারকে 7,000 টাকা দেয়। ছাগল 5-6 হাজার টাকার মধ্যেই পাবে, বাকিটা গম আর ড্রাইভারের ভাড়া। কবিরাজ আমাদের অপেক্ষা করতে বলে ফ্রেশ হতে চলে যায়। ড্রাইভার এলেই হয়তো তিনি কাজ শুরু করবেন। তো ড্রাইভার ছাগল নিয়ে আসতে আসতে আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং কপি লিঙ্ক করে দিন। আজকের ভিতরে যদি 1000 কপি লিঙ্ক করে দিতে পারেন তাহলে 14 নম্বর পর্ব আজকেই আপলোড করব। তো প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা দেখছিলেন সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি কালো জাদুর অভিশপ্ত বই গল্পের 13 নম্বর পর্ব। তো 13 নম্বর পর্ব এখানেই সমাপ্ত হয়ে যায়। আর যারা 14 নম্বর পর্ব দেখতে চান তারা চাইলে কিন্তু আমার ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন। সেখানে 13 এবং 14 নম্বর পর্ব একসাথে আপলোড করা হয়েছে। তো আজকের পর্বটি আপনার কাছে কেমন লেগেছে, গল্পের কোন অংশ আপনাকে কেমন অনুভূতি দিয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানান। কারণ আপনারা জানেন আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার টিকটক আইডির বায়োতে দেওয়া আছে। তো আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রতিটি পর্ব আমি কিন্তু সবার আগে ইউটিউবে আপলোড করে থাকি এবং সেখানে কিন্তু বড় করেও আপলোড করা হয়ে থাকে। তো প্রিয় ভালোবাসার মানুষেরা, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।